আপনার কে কাকে ভোট দেবে এবং আবার চিফ হুইপ তো করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। আপনি দেখেছেন যে দলের বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না, কারণ 70 অনুচ্ছেদ আছে। ফলে নির্বাচনটা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। কিন্তু আমরা যেহেতু নির্বাচনী প্রক্রিয়াটাকে স্টাবলিশ করতে চাচ্ছি, সে কারণে প্রার্থী দেওয়া। কিন্তু যদি সবচেয়ে ভালো হতো, এবং যার কথা বিএনপির তরফ থেকে যার কথা শোনা যাচ্ছে, যার উচ্ছ্বসিত প্রশংসা যথার্থই আমাদের সালেহ ভাই করলেন, আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জন্য এটা সম্মানজনক হতো যদি তিনি ওই প্রক্রিয়ায় জিতে আসতেন। মানে একটা গোপন ব্যালটের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি সেটাতেও তিনি হয়তো জিততেন। ঠিক আছে, 91 সালের নির্বাচনেও কিন্তু এরকম বিরোধী ব্লকের অনেক ভোট পেয়েছিল যিনি সরকারি প্রার্থী ছিলেন, সরকারি দল মনোনীত প্রার্থী ছিলেন রাষ্ট্রপতি। ফলে সেটা হতেই পারত। কিন্তু নির্বাচনটা আপনি একটা কি হলো যে দেশের রাষ্ট্রপতিও সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত, ওই সেন্সে পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত, কারণ জনগণ তো এই সংসদ সদস্যদেরকে ভোট দিয়েছে। কিন্তু সেটা এবার হচ্ছে না। এখন আমার প্রশ্নটা খুব সিম্পল, যে ধরেন যেহেতু এটা হচ্ছে না, তাহলে আপনি আসলে জুলাই সনদকে লঙ্ঘন করছেন। কিন্তু বিএনপি তো জুলাই সনদ যেগুলো তারা মেনেছে, যেগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তো তারা অক্ষর অক্ষর পালন করবে, এই কথাটা বলে যাচ্ছে। এটা তো আপনি অক্ষর অক্ষর পালন করতে পারছেন না। এক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি, কিন্তু এটা একটা খুবই টেকনিক্যাল বিষয়। যদি পলিটিক্যাল কনসেনসাস থাকে, জুলাই সনদের এই বিষয়টাকে আপনি আগেও নিয়ে আসতে পারেন। বাংলাদেশে এরকম অতীতে অনেক উদাহরণ আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যখন আপনি প্রথম যে নির্বাচনটা করলেন এরশাদ পতনের পরে, এটা কিন্তু মানে সংবিধানের ভেতরে ছিল না। আপনাদের মূল প্রত্যাশা তাহলে এবারের রাষ্ট্রপতি নির্বাচন কি ছিল? যদি জুলাই সনদের ফর্মুলা অনুযায়ী হওয়া উচিত, জুলাই সনদের ফর্মুলা অনুযায়ী হওয়া উচিত ছিল গোপন ব্যালটে, এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে যেন ভোট দিতে পারেন। এভাবে নির্বাচন হলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হতো। এখন কালকে আমাকে একজন সরকার দলীয় একজন এমপি প্রশ্ন করেছেন আরেকটা শোতে, যে এটা করে কি এটা কি রিস্কি হয়ে যায় কিনা। তাই বলেছি যে আপনি তো ক্রাইটেরিয়া বা যোগ্যতা সেট করে দিয়েছেন বাংলাদেশের সংবিধানে 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী, যে রাষ্ট্রপতির কী কী যোগ্যতা আছে। এই সমস্ত যোগ্যতা যিনি পূরণ করবেন তার আর হতে সমস্যা কি। এখন ওনারা হয়তো দলের লয়ালটিটা নিশ্চিত করতে চাচ্ছেন, যেটা আসলে আমি মনে করি যে রাষ্ট্রপতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় না যে কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নাই। আমি মনে করি যে এটা একটা অসম্পূর্ণ কথা। সম্পূর্ণ কথাটা হবে যে অনুমতি ছাড়া আপনি কবর জিয়ারতও করতে পারবেন না। অতীতে কিন্তু শুধুমাত্র শহীদ শব্দ ব্যবহার না করার কারণে একটা স্টেটমেন্ট কিংবা একটা বক্তব্যে বিএনপির ফাউন্ডিং মহাসচিব যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন বি চৌধুরী, তাকে কিন্তু এই পদ থেকে সরে যেতে হয়েছিল। এবং এই রাষ্ট্রপতি পদ নিয়েও বিএনপি কিন্তু খুব স্বস্তিতে ছিল না কখনো। আপনি দেখবেন তারা যাকে বসিয়েছে, দুটো পদ তাদের জন্য সবসময় অ্যাকিলিস হিল হিসেবে কাজ করে ঐতিহাসিকভাবে। একটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের পদ, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি পদ। যাকেই তারা ওখানে বসিয়েছে সেটা কোনো না কোনো একটা হয় অপ্রীতিকর ঘটনা অথবা ব্যাকস্টেপিং, যে কোনো একটা কিছু হয়েছে। আপনি তারা এরশাদকে বসিয়েছে, তারা সেনাপ্রধান নাসিমকে বসিয়েছে, তারা মঈনুদ্দিনকে বসিয়েছে। আপনি দেখেন ইতিহাসগুলো, এই মঈনুদ্দিন 111 ডেকে নিয়ে এসছে, নাসিম কু করার চেষ্টা করেছে, এরশাদের ব্যাপারে তো কত ধরনের গুঞ্জন আছে।